হয়। 2010 সালের এই দুর্ঘটনার পর প্রায় 15 বছর কোনো বড়সড় বিমান দুর্ঘটনা ঘটেনি ভারতবর্ষের আকাশে, কিন্তু তারপরেই আসে সেই অভিশপ্ত দিন 2025 সালের 12ই জুন। কিন্তু ঠিক কি ঘটেছিল সেদিন, আর কেনই বা টেক অফ করার সময় 30 সেকেন্ডের মধ্যে ফ্লাইটটি ওভাবে লোকালয়ে গিয়ে আছড়ে পড়লো, এবার সেটাই জানবো আমরা। 12ই জুন 2025, দুপুর তখন 1:39। আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 230 জন যাত্রী এবং 12 জন ক্রিউ মেম্বারকে সঙ্গে নিয়ে টেক অফ করলো লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 বোয়িং 7878 ড্রিমলাইনার এয়ারক্রাফট। টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি পৌঁছে গেল সমুদ্রপৃষ্ঠ থেকে 625 ফুট উচ্চতায়। কিন্তু তারপরেই ঠিক 21 সেকেন্ডের মাথায় আচমকা একটা ভয়ানক বার্তা ভেসে এলো বিমানবন্দরের রাডারে, মেডে মেডে। এই মেডে কলের মানেই কোনো একটা ক্রিটিক্যাল ইমার্জেন্সি সিচুয়েশন সৃষ্টি হয়েছে বিমানের ভিতরে। কিন্তু তারপর যা হলো সেটার জন্য বোধহয় কেউই তৈরি ছিল না। টেক অফ করার মাত্র 30 সেকেন্ডের মধ্যে 242 জন যাত্রীকে সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে 1,26,000 লিটার জ্বালানি সমেত ওই বিমানটি আছড়ে পড়ল এয়ারপোর্ট সংলগ্ন মেঘানীনগর অঞ্চলে। আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে এই মেঘানীনগর অঞ্চলের দূরত্ব মোটে 2 কিলোমিটার। ফলে টেক অফ করার পর 30 সেকেন্ড সময়ের মধ্যেই অতটুকুই পথ অতিক্রম করতে পেরেছিল ফ্লাইটটি। তবে ওই দিন বোয়িং ড্রিমলাইনার বিমানটি যেখানে গিয়ে আছড়ে পড়ে, দুর্ভাগ্যজনকভাবে সেটি আদতে বাইরামজি জিজি ভয় মেডিকেল কলেজের মেস হস্টেল ছিল। তখন সেখানে লাঞ্চ করার জন্য কয়েকশো হবু ডাক্তার উপস্থিত। বিমানটি ওই হস্টেলে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই সেটিতে মজুদ থাকা 1,26,000 লিটার জ্বালানির প্রভাবে নিমেষে আগুন লেগে যায়, গল গল করে ধোঁয়া বেরোতে থাকে। প্রাণে বাঁচার জন্য বহু মেডিকেল স্টুডেন্টই দোতলা জানালা কিংবা 3 তলার বারান্দা থেকে ঝাঁপ দেয়। বাইরে তখন লোকে লোকারণ্য। ঠিক 1:41 অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়, আর তারপরেই দেখা যায় ওই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার ধ্বংসস্তূপ থেকে নিজের পায়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছেন একজন মানুষ। তিনি মুখে ও হাতে চোট পেয়েছেন ঠিকই, কিন্তু সেটা খুব একটা গুরুতর নয়। অ্যাম্বুলেন্স আসে, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, আর তার চিকিৎসা চলাকালীন একটা তথ্যে চমকে যান ডাক্তাররা। ওরা জানতে পারেন যে লোকটিকে আনা হয়েছে তিনি মেডিকেল কলেজ ক্যাম্পাসের কোনো স্টাফ বা স্টুডেন্ট নন। ভদ্রলোক আসলে ওই ফ্লাইটেরই একজন যাত্রী, যার নাম বিশ্বাস কুমার রমেশ। তার সিট নাম্বার 11A। ব্যাস, তারপরেই গোটা দেশে তোলপাড় পড়ে যায় বিশ্বাস কুমার রমেশকে নিয়ে। অন্যদিকে তখন দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের 6টি বাহিনী, পাশাপাশি বর্ডার সিকিউরিটি ফোর্সের 2টো ইউনিট, আর এদের সাহায্য করার জন্য CISF থেকে ফায়ার ব্রিগেড, লোকাল পুলিশ থেকে স্টেট রেসপন্স ফোর্স সবাই উপস্থিত। ইতিমধ্যেই খবর ভেসে এলো ফ্লাইটে নাকি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও উপস্থিত ছিলেন। 169 জন ভারতীয় নাগরিক, 52 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিককে ওই ধ্বংসস্তূপের মধ্যে থেকে খুঁজে বের করা মুখের কথা নাকি। পাশাপাশি মেডিকেল কলেজ হস্টেলের স্টুডেন্ট থেকে স্টাফ আরো বেশ কিছু মানুষের প্রাণহানির আশঙ্কায় তখন কাঁপছে গোটা দেশ। প্রথমে আশঙ্কা করা হচ্ছিল হয়তো মৃতের সংখ্যা 100 ছুঁতে পারে, কিন্তু সময় গড়াতেই সেটা পৌঁছলো 150-তে। তারপর ধীরে ধীরে সেটা হলো 200+। কিন্তু আজ অবধি পাওয়া খবর অনুযায়ী সেই সংখ্যা 270 ছুঁয়েছে। ফ্লাইটের 241 জন ছাড়াও গ্রাউন্ডে উপস্থিত 29 জন মানুষ মারা গেছেন এই বিমান দুর্ঘটনায়। এমন প্রচুর মানুষ আছেন যাদের বডিও পাওয়া যায়নি। জ্বলে পড়ে যাওয়া দেহাবশেষ দিয়ে DNA টেস্টিং এর মাধ্যমে মৃতদের পরিচিতি শনাক্ত করার চেষ্টা চলছে। কিন্তু এই দুর্ঘটনার পিছনে দায় কার, আর কেনই বা ভারতবর্ষের বুকে ঘটা 14টা বিমান দুর্ঘটনার সঙ্গে বারংবার জড়িয়ে গেছে বোয়িং কোম্পানির নাম? চলুন তাহলে এবার সেটাই জেনে নিই। সারা বিশ্বে একটা বহুল প্রচলিত ফ্রেজ আছে, ইফ ইটস বোয়িং আই এম নট গোয়িং, যার মানে হলো যদি বিমানটি বোয়িং কোম্পানির তৈরি হয় তাহলে আমি সেটাই উঠছি না। আসলে গোটা বিশ্বের কমার্শিয়াল এরোপ্লেন ম্যানুফ্যাকচারিং মার্কেটে ঠিক দুটোই বড় খেলোয়াড় রয়েছে, বোয়িং ও এয়ারবাস। এবার যদি আপনারা ইন্টারনেটে মজুদ ডেটাগুলোকে অ্যানালাইজ করে দেখেন তাহলে দেখবেন এই মুহূর্তে গোটা বিশ্বে এয়ারবাস কোম্পানির প্রায় 12,000 বিমান রয়েছে এবং বোয়িং কোম্পানির প্রায় 14,000 বিমান। কিন্তু গত 10 বছরে হওয়া ফ্লাইট অ্যাক্সিডেন্টের হিসেব কষতে বসলে দেখবেন এয়ারবাসের ফ্লাইট অ্যাক্সিডেন্টে যেখানে 248 জন মানুষের মৃত্যু হয়েছে,
সেখানে বোয়িং বিমান দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে 608 জন মানুষের। তার মানে বুঝতেই পারছেন বোয়িং ঠিক কতটা বিপদসংকুল। আর সেই কারণেই গত 19 বছরে ভারতবর্ষের বোয়িং কোম্পানির বিমানের চেয়ে এয়ারবাস কোম্পানির বিমানের চাহিদা বেড়েছে। হ্যাঁ, গত 19 বছরে ভারতের বিমান ইন্ডাস্ট্রি থেকে যেখানে 1934টি এয়ারবাস বিমান অর্ডার করা হয়েছে, সেখানে বোয়িং বিমানের অর্ডার সংখ্যা মাত্র 928টি। তবে এখনো অবধি এই অর্ডারের নিরিখে এয়ারবাস 675টি বিমান ডেলিভারি দিলেও বোয়িং ডেলিভারি দিতে পেরেছে মাত্র 213টি বিমান। কিন্তু বোয়িং কোম্পানির বিরুদ্ধে এত বিতর্ক কেন? বিভিন্ন নিউজ আর্টিকেল ঘাঁটলে জানা যায় এই ঘটনার সূত্রপাত 2017 সালে। বোয়িং কোম্পানির 32 বছরের পুরনো কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার মিস্টার জন বার্নেট ওই বছরই বোয়িং 787 ড্রিমলাইনার এয়ারক্রাফটে ত্রুটিপূর্ণ পার্টস ব্যবহার থেকে অক্সিজেন সরবরাহের সমস্যা, পাশাপাশি প্ল্যান্টের ভিতরকার ভয়াবহ অনিয়ম নিয়ে সরব হন। অন্য কেউ হলে হয়তো চাকরি বাঁচানোর ভয়ে গোটা বিষয়টা চেপে যেতেন, কিন্তু জন বার্নেট সেটা করেননি। তিনি আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনকে চিঠি লিখে অভিযোগ জানান এবং আদালতেও যান। এরপর শুরু হয় বোয়িং কোম্পানির বিরুদ্ধে তদন্ত। প্রমাণিত হয় বোয়িং কোম্পানির বিরুদ্ধে জন বার্নেটের আনা সবকটি অভিযোগই সঠিক। আদালতে মুখ পুড়লেও নিজেদের ইগো স্যাটিসফাই করার জন্য জন বার্নেটের পিছনে লাগে বোয়িং। জনের চাকরি যায়, কিন্তু তা সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে যান। জোশুয়া ডিনের গল্পটাও জন বার্নেটের মতোই। জোশুয়া একজন কোয়ালিটি অডিটর। তিনি সরাসরি বোয়িং কোম্পানিতে চাকরি করতেন না। তার কোম্পানির নাম ছিল স্পিরিট এয়ারো সিস্টেমস, আর এই স্পিরিট হচ্ছে বোয়িং কোম্পানির অন্যতম প্রধান সাপ্লায়ার। জোশুয়া অভিযোগ আনেন বোয়িং কোম্পানির 737 ম্যাক্স এয়ারক্রাফটের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে। ব্যাস, হুইসেল ব্লোয়ার হওয়ার অপরাধে 2023 সালে জোশুয়ার চাকরিও চলে যায়। কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটে গত বছর, অর্থাৎ 2024 সালে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে বোয়িং কোম্পানির বিরুদ্ধে আদালতে মামলা সাক্ষ্য প্রমাণ জমা দিতে সাউথ ক্যারোলিনার চার্লসটনে হাজির হন জন বার্নেট। কিন্তু মার্চ মাসের 9 তারিখে হোটেলের পার্কিং লটে নিজের ট্রাকের ভিতরেই গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় জন বার্নেটকে। তবে তারপর পুলিশ অবশ্য বলে জন নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। এমন একটা মানুষ আদালতে সাক্ষী দিতে গিয়ে আচমকা কেন এমন সিদ্ধান্ত নিলেন? না, এর উত্তর কেউ দেয়নি। এরপর আসি জোশুয়া ডিনের মৃত্যুর খবরে। জন মারা যাওয়ার 1 মাস কাটতে না কাটতেই আচমকা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে আক্রান্ত হন জোশুয়া। চিকিৎসকেরা একটানা 2 সপ্তাহ ধরে চেষ্টা করেন জোশুয়াকে বাঁচানোর, কিন্তু সেই ব্যাকটেরিয়াটি এতটাই মারণভাবে জোশুয়ার শরীরে ছড়িয়ে পড়েছিল যে কোনোভাবেই তার থাবা থেকে জোশুয়াকে বাঁচাতে পারা যায়নি। সুস্থ সবল একটা মানুষ আচমকাই ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে 2024 সালের 30 এপ্রিল মৃত্যুর মুখে ঢলে পড়েন। আহমেদাবাদে যে বিমানটি 242 জন যাত্রীকে নিয়ে মেডিকেল কলেজ হস্টেলের উপর আছড়ে পড়ে, সেই বিমানটির নাম বোয়িং ড্রিমলাইনার। হ্যাঁ, এটাই সেই ড্রিমলাইনার যার ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট নিয়ে আদালতে লড়াই করছিল জন বার্নেট। জন ও জোশুয়ার মৃত্যুকে না হয় সুইসাইড ও ব্যাকটেরিয়াল ইনফেকশন হিসেবে চালিয়ে দেওয়া গেছিল, কিন্তু এই 270 জনের মৃত্যুকে কি নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়? প্রায় 12 বছরের পুরনো একটা বিমান, যেটাকে নিয়ে আগেও বহুবার অভিযোগ উঠেছে, তা সত্ত্বেও কেন সেই বিমানটিকে সমানে ব্যবহার করা হচ্ছিল? কে দেবে এই সব প্রশ্নের উত্তর? আমরা সত্যিই জানি না। 9 জুন 2025 টুইটারে একটা থ্রেডে এক ভারতীয়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে প্রাক্তন সিআইএ এজেন্ট সারা অ্যাডামস লিখে ফেলেন, ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় অ্যাটাকটা এই মুহূর্তে আফগানিস্তানের মাটিতে বসে প্ল্যান করা হচ্ছে, তোমরা সেটার জন্য তৈরি থাকো। সারা অ্যাডামসের ওই টুইটটার মাত্র 3 দিনের মাথায় ঘটে যায় আহমেদাবাদ প্লেন ক্র্যাশ। আর সেই প্লেন ক্র্যাশের সঙ্গে জড়িয়ে পড়ে সাবোটেজের গন্ধ, কারণ কোনো বিমানের দুটো ইঞ্জিন একসঙ্গে ফেলিয়ার হওয়ার চান্স 10 লক্ষ বারের মধ্যে 1 বার। পাশাপাশি দুর্ঘটনার আগে বিমানের সিসিটিভি ফুটেজ দেখে বহু অভিজ্ঞ পাইলটই দাবি করছেন বিমানটির যেভাবে টেক অফ করার কথা সেভাবে সেটা টেক অফ হয়নি। কেন? কারণ 1, প্লেনটির ডানাগুলো সোজা ছিল। 2, প্লেনটির চাকা অর্থাৎ ল্যান্ডিং গিয়ার ভিতরেই যায়নি। আর 3, প্লেনটার নাকের অংশটা উপরের দিকে মুখ করে রয়েছে। তাহলে কি সিআইএ এজেন্টের করা ওই টুইটটা এই বিষয়েই ছিল, নাকি সত্যি সত্যি গোটা বিষয়টা একটা টেকনিক্যাল ফেলিয়ার ছিল? এই গোটা বিষয়টা জানা যাবে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সটির সঠিকভাবে পর্যবেক্ষণ করার পর। আমি যখন এই ভিডিওটা শুট করছি তখন অবধি ব্ল্যাক বক্সের পরীক্ষা নিরীক্ষা চলছে। এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার দিন আরো একটা অদ্ভুত জিনিস ঘটে। সেদিন সকালে মিড ডে নামক একটা নিউজ পেপারে ফাদার্স ডে উইকেন্ড উপলক্ষে একটা বিজ্ঞাপন ছাপা হয়, যেখানে দেখা যায় এয়ার ইন্ডিয়ার একটা বিমান একটা বিল্ডিং ফুঁড়ে বেরিয়ে এসেছে। আর ঠিক সেদিন দুপুরবেলায় হুবহু ওইভাবেই এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি বিজে মেডিকেল কলেজের বিল্ডিং ফুঁড়ে বেরিয়ে যায়। তবে এই দুর্ঘটনা আরো একটা জিনিসকে সকলের সামনে তুলে ধরলো, আর তা হলো ভাগ্যের সঙ্গে জুড়ে থাকা সংখ্যার খেলা। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি,
যিনি আজীবন নিজের গাড়ির নাম্বার প্লেটে 1206 সংখ্যাটিকে ক্যারি করেছেন। তার নিজের ক্যারিয়ারের শুরুর দিকে স্কুটারই হোক কিংবা মন্ত্রী হওয়ার পর দামি গাড়ির নাম্বার প্লেট। বিজয় রূপানীর লাকি নাম্বার ছিল 12, আর আশ্চর্যজনকভাবে 12/6 তারিখেই তিনি যে ফ্লাইটে করে লন্ডন যাচ্ছিলেন তার সিট নাম্বারও ছিল 12, কিন্তু 12/6 তারিখে 12 নম্বর সিটে বসেই মৃত্যু হলো বিজয় রূপানীর। অন্যদিকে সিট নাম্বার 11 বসে বেঁচে গেলেন বিশ্বাস কুমার রমেশ। আজ থেকে 27 বছর আগে ঠিক ওই সিট নাম্বারটাই বাঁচিয়ে দিয়েছিল রুয়াংসাক জেমস লয়চুসাককে। ওই প্লেন দুর্ঘটনায় 101 জন যাত্রীর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গেছিলেন জেমস লয়চুসাক। আর এবার 241 জনের মধ্যে থেকে সিট নাম্বার 11 বাঁচিয়ে দিল বিশ্বাস কুমার রমেশের প্রাণ। নাম্বারের কি জটিল খেলা, তাই না? কারো আজীবনের লাকি নাম্বার প্রাণ কেড়ে নিচ্ছে, আবার কোনো আনকোরা নম্বর প্রাণ বাঁচিয়ে দিচ্ছে মানুষের। তবে একটা কথা আপনাদের জানাই, এই 11A সিটটাকে সবচেয়ে বাজে সিট বলে ধরা হয় ফ্লাইটে। তার কারণ এটিকে উইন্ডো সিট বলা হলেও এর পাশে কোনো উইন্ডো থাকে না। তবে এই বিমান দুর্ঘটনার পর থেকেই নাকি এই সিট নাম্বার লাকি হয়ে উঠেছে। 11A বুক করার জন্য হুলস্থুল লেগে গেছে যাত্রীদের মধ্যে। আসলে এই জীবনটা সবারই ভীষণ প্রিয়। ফ্লাইট 171 এর সিটে বসে পরিবারের সঙ্গে জীবনের লাস্ট সেলফিটা তোলার সময়ও ডাক্তার প্রতীক যোশী কল্পনাও করতে পারেননি আর কয়েক মিনিট বাদে সপরিবারে শেষ হয়ে যাবেন তারা। বিগত 6 বছর ধরে লন্ডনে অক্লান্ত পরিশ্রম করার পর অবশেষে নিজের স্ত্রী ডক্টর কৌমি এবং নিজের 3 সন্তানকে সঙ্গে নিয়ে লন্ডনে একটা নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন ডাক্তার প্রতীক যোশী। কিন্তু আহমেদাবাদের ওই বিমান দুর্ঘটনায় এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল সেই স্বপ্ন। ঠিক একইভাবে রিক্সা চালক সুরেশ ভাই খটিকের স্বপ্নটাও জ্বলে পুড়ে ছাই হয়ে গেছিল গত 12ই জুন। রিক্সা চালিয়ে রোজগার করে মেয়ে পায়েল খটিককে পড়াশোনা শিখিয়েছিলেন বাবা সুরেশ ভাই। ছোটবেলা থেকেই পড়াশোনায় দুর্দান্ত ছিল পায়েল, তাই বাবার স্বপ্ন ছিল এই মেয়ে বড় হয়ে পরিবারের হাল ধরবে। বাবার পরিশ্রমের দাম দেয় পায়েল। সে একটা বেসরকারি সংস্থায় ভালো মাইনের চাকরি পায়। তারপর সেই বেসরকারি সংস্থার তরফ থেকেই পায়েলকে উচ্চতর শিক্ষা প্রদানের জন্য লন্ডনে পাঠানো হচ্ছিল গত 12ই জুন। খুব স্বাভাবিকভাবেই ওই দিনটা পায়েলের বাবার জন্য একটা গর্বের দিন ছিল, কিন্তু সেই গর্বের দিনকেই জ্বলন্ত শোকের দিনে বদলে দিল আহমেদাবাদের ওই প্লেন ক্র্যাশ। পায়েল খটিক এবং ডাক্তার প্রতীক যোশীর মতো প্লেনে উপস্থিত বহু যাত্রীর এবং ওই মেডিকেল কলেজের হস্টেলে লাঞ্চ করতে আসা বহু MBBS স্টুডেন্টেরই অনেক স্বপ্ন ছিল চোখে, কিন্তু জাস্ট 30 সেকেন্ডের মধ্যে সেই সমস্ত স্বপ্ন একসঙ্গে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ, টাটা কোম্পানি ইতিমধ্যেই 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু আপনারা জানলে চমকে যাবেন এই এয়ার ইন্ডিয়া কোম্পানির বর্তমান মালিক কিন্তু টাটা গ্রুপের টাটা সন্স, আর সেই কারণেই ক্ষতিপূরণ ঘোষণা করতে তারা বাধ্য। কিন্তু টাকা দিয়ে কি আর স্বপ্ন কেনা যায়, কিংবা টাকা দিয়ে কি বুঝিয়ে দেওয়া যায় স্বজন হারানোর শূন্যতা? 270 জন মানুষ, 270 রকমের স্বপ্ন, 270 রকমের পসিবিলিটিস। টাকার দাঁড়িপাল্লা দিয়ে এগুলোর একটাকেও মাপা যাবে না। শুধু যারা মানুষ হারালো তারাই বুঝবে আচমকা হারিয়ে ফেলার জ্বালা ঠিক কতটা। আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি খুব তাড়াতাড়ি এই দুর্ঘটনার নেপথ্যে থাকা আসল কারণটা সকলের সামনে আসবে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমি প্রার্থনা করব আপনাদের পরিবারের ওপর হঠাৎ নেমে আসা এই শোকের অন্ধকার যেন ধীরে ধীরে ম্লান হয়ে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।